হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনাদের সকলকে হৃদয়ের গভীরতা থেকে স্বাগত জানাচ্ছি টুনাটুনি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আমার আজকের এই ভিডিওতে আমার এই ছোট সংসারের গল্প আপনাদের মাঝে একটু শেয়ার করব। তার আগে সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। আর আমার চ্যানেলে যারা নতুন, আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনি যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করি খুব সাধারণভাবে আমাদের দৈনন্দিন জীবন আপনাদের সাথে ভাগ করে নিতে, যেন এই ভিডিওগুলো দেখে আপনারা একটু প্রশান্তি পান আর আপনাদের মনটা যেন ভালো হয়ে যায় আর নিজেদের সংসারের সাথে মিল খুঁজে পান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিছু সবজি নিয়ে এসেছিল, সেগুলোই আমি একটু ভালো করে গুছিয়ে নিলাম। ওখানে বেশ কয়েকটা শীতের সবজি ছিল। সবজিগুলো গুছিয়ে এবার চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আজকে রান্না করব টুনা ফিশ দিয়ে ও কুমড়া বড়ি দিয়ে ফুলকপি রান্না করব। প্রথমে আমি ফুলকপি রান্নার জন্য মশলাটা কষিয়ে ভালো করে ফুলকপি ওর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। ফুলকপিটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি জলের পানি দিয়ে উপর থেকে মাছ এবং ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে ঝোলের পানি একটু ফুটে আসলে আমি ঝোলটা একটু চেক করে দেখি একটু লবণ কম হয়েছে। তারপরে আমি আবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণ জাল করলে আমার ফুলকপির রান্নাটা হয়ে যাবে। এদিকে ফুলকপি হতে থাকতেছে, অন্যদিকে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি সবসময়ই প্রায় রান্না চলতে চলতে চুলাটা ক্লিন করি। এই রান্না করতে করতে চুলাটা ক্লিন করতে গিয়ে কতবার যে হাতে ছ্যাঁকা খেয়েছি, তবুও এই নেশাটা যেন কাটে না। রান্না করতে করতে চুলাটা পরিষ্কার করাই লাগে আমার। এদিকে চুলাও পরিষ্কার করা হয়ে গেছে, ওদিকে ফুলকপির তরকারিটাও রান্না হয়ে গেছে। পরে আমি ফুলকপির তরকারিটা গামলাতে ঢেলে নিয়েছি। অন্যদিকে ফুলকপির তরকারি হতে হতে আমি অন্য চুলায় ছিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার ছিম সিদ্ধটা হয়ে গেছে, এবার আমি ছিমটা বাগার দিয়ে নিব। এই ছিম ভাজিটা বাগার দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। এবার ছিমটা ভালো করে বাগার দিয়ে একটু নেড়ে ছিমটাও আমি নামিয়ে নিব। ছিম ভাজিটা একটা বাটিতে রেখে দিয়ে আমি চলে যাব কিচেন র্যাকটা একটু মুছে নেওয়ার জন্য। আমি চেষ্টা করি কিচেন র্যাকটাও সবসময়ই উপর থেকে একটু হালকা হালকা করে মুছে দিতে। এভাবে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু প্রতিদিন আর ডিপ ক্লিন করা লাগে না, এবং মাসে একবার ডিপ ক্লিন করলেই হয়। এবার আমি যে মাঝখানে তাকে খাবারগুলো রাখি একটা মোটা কাগজ দিয়েছিলাম, সেটাও একটু ভালো করে পরিষ্কার করে রেখে দিব। তারপরে পুরো র্যাকটাই ভালো করে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিব। নিজের সংসার মানেই আমার কাছে এক অন্যরকম শান্তির ঠিকানা। এই সংসারের প্রতিটা কোণ, প্রতিটা জিনিস, প্রতিটা ছোট ছোট কাজ যেন আমার হৃদয়ের খুব কাছের। সকাল থেকে রাত পর্যন্ত যত কাজই থাকুক না কেন, ক্লান্তি সেখানে কখনোই বাধা হয়ে দাঁড়ায় না। কারণ সব কিছুই করি আমি ভালোবাসা দিয়ে। সংসারে ছোট ছোট কাজ, ঘর গুছানো, রান্নাবান্না, যত্ন নেওয়া, সব কিছুর মধ্যেই আমি খুঁজে পাই এক ধরনের আত্মতৃপ্তি। নিজের হাতে করা প্রতিটা কাজেই যেন একরাশ শান্তি লুকিয়ে থাকে। এই কাজগুলো আমার কাছে কোনো দায়িত্ব নয়, বরং ভালোবাসার প্রকাশ। এই সংসারে, এই ব্যস্ততা, এই ভালোবাসা সব মিলেই আমার পৃথিবীটা পূর্ণ। আলহামদুলিল্লাহ, নিজের সংসারকে ভালোবেসে আগলে রাখতে পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এভাবেই যেন আমার সংসারটা সবসময় আগলে রাখতে পারে। আপনারা সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য। অনেক তো হলো সংসার নিয়ে কিছু কথা বলা, এবার আসি ভিডিও রিলেটিভ কিছু কথা বলতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিচেনের একটা পরিষ্কার করে খাবারগুলো কিচেন র্যাকে সুন্দর করে রেখে দিয়েছি। সব খাবারগুলো রেখে আমি ঢেকে দিয়েছি। এবার চলে আসলাম কাঁচামরিচগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য। সবজির সাথে কাঁচামরিচগুলোও নিয়ে এসেছিলো, তখন আর কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে রাখি নাই। তাই ভাবলাম এখন রান্না শেষ করে সময় করে একটু কাঁচামরিচগুলো ছাড়িয়ে নিই।
এখানে আমি সবগুলো কাঁচামরিচ বোটা ছাড়িয়ে এবার একটা বক্সে রেখে দিব। এভাবে বক্সে রেখে দিলে কাঁচামরিচগুলো বেশ কয়েকদিন ভালো থাকে। এবার ইজিলি আমরা ব্যবহার করতে পারবো। কাঁচামরিচগুলো একটা বক্সে রেখে আমি ফ্রিজে রেখে দিব। এই যে দেখুন আমাদের ছোট একটা ফ্রিজ, এই ফ্রিজে তেমন একটা জায়গাই থাকে না। যেহেতু ফ্রিজটা অনেক ছোট তাই খুব কষ্ট করে সব জিনিস রাখতে হয়। কাঁচামরিচগুলো ফ্রিজে রেখে অফ ক্যামেরাতে আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে আরও অন্যান্য অনেক কাজ ছিল সেগুলো সেরে চলে আসলাম বিকালের দিকে। আজকে বিকালে ফ্রিজে বেশ কিছু পাকা তেঁতুল ছিল, ভাবলাম তেঁতুলগুলো দিয়ে একটু আচার বানিয়ে নিই। এই তেঁতুলগুলো আমি বাসা থেকেই নিয়ে এসেছিলাম। অনেক দিনই হয়ে গেছে নিয়ে এসেছি। তাই ভাবলাম আজকে কিছু একটা করে ফেলি। তাই চলে আসলাম তেঁতুলের আচার বানানোর জন্য। প্রথমে আমি তেঁতুলগুলো একটা গামলাতে নিয়ে ওর মধ্যে পানি দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মেখে রেখে দিব, যাতে একটু তেঁতুলটা নরম হয়ে যায়। পরে একটু মেখে রেখে তারপরে আমি তেঁতুলের মধ্যে যে আঁশগুলো ছিল সেগুলো হাত দিয়ে বের করে রেখে দিয়েছিলাম। তারপরে শুরু করে দিলাম আচার বানানোর কাজে। প্রথমেই কড়াইতে আমি বেশ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আচার মানেই তো সরিষার তেল। সরিষার তেল ছাড়া কি আর আচার হয়? এই সরিষার তেলটাও আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম। এই তেলটা ছিল একদম অথেন্টিক। এর মধ্যে কোনো ভেজাল ছিল না। এই তেলটা আমার ননদ আমাকে দিয়েছিল। সরষের তেলটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়েছিলাম, সাথে কয়েক কোয়া রসুন কুচি দিয়েছিলাম। ওইগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আস্ত কয়েকটা পাঁচফোড়ন দিয়েছিলাম। তারপরে সব কিছু একটু ভালো মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকেই যে তেঁতুলগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে অনেকক্ষণ নাড়বো। নাড়তে, নাড়তে দেখুন তেঁতুলের কালারটা যখন চেঞ্জ হয়ে আসতে শুরু করবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিব। তেঁতুলে কিন্তু চিনিটার পরিমাণ অনেক বেশি লেগেছিল। প্রায় ১ কেজির বেশি আমি চিনি এখানে ইউজ করেছিলাম। অবশ্য তেঁতুলগুলো অনেক বেশি ছিল। চিনি দেওয়ার পরে তেঁতুলটা আরও ভালো মতো নাড়তে থাকতে হবে। একাধারে নাড়তে হবে, নইলে নিচ থেকে তেঁতুলটা পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন তেঁতুলের আচারের কালারটা বেশ চেঞ্জ হয়েছে। বেশ সুন্দর কালার চলে আসবে। এই পর্যায়ে এসে আমি আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়ন ও চিলি ফ্লেক্স দিয়ে নিব। পাঁচফোড়ন চিলি ফ্লেক্সের গুঁড়া দিয়ে আমি একটু ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে নিব। তারপর পরিমাণ মতো আমি এখানে ভিনেগার দিয়েছিলাম। এই ভিনেগারটা আমি আমার নিজেরই মতন ইউজ করেছিলাম। ভিনেগারটা দেওয়ার পরে আর কিছুক্ষণ নাড়লে আমাদের আচারটা রেডি হয়ে যাবে। তারপরে আমি আচারটা ঠান্ডা করতে দিয়েছিলাম। পরে আর ভিডিও করা হয় নাই। তারপর চলে আসলাম পরের দিন। ভাবলাম এখন আচারটা আমি একটু রিফিল করে নিই। আচারগুলো আমি একটা কাঁচের বয়ামে রেখে দিব। কাঁচের বয়ামে আচারগুলো রাখলে বেশ অনেকদিন ভালো থাকে। আজকের ভিডিওতে পাশ থেকে অনেক এক্সট্রা নয়েজ আসবে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওটি দেখে নেবেন। আচারগুলো কাঁচের বয়ামে রেখে এবার চলে আসলাম একটা বাটিতে অল্প একটু আচার নিয়ে নিব, একটু টেস্ট করার জন্য। আচারটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমার হাসব্যান্ডও অনেক পছন্দ করেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।